এখন কেমন আছো? রূপসা আয়ানের কথায় কিছুই বুঝতে পারছে না, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছিল তার? আমার কি কিছু হয়েছিল? রূপসার এমন কথায় আয়ান চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে তো দেখি সত্যি একটা বাচ্চা, না হলে কেউ এইভাবে জিজ্ঞেস করে? জ্বর এসেছে অথচ তার কোনো খবর নেই। তোমার জ্বর এসেছিল, কে বলেছিল কাল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে? আচ্ছা, আপনি কি বৃষ্টিতে ভেজাও পছন্দ করেন না? যদি বলি না, তাহলে আমি আর কোনোদিনও ভিজবো না। সত্যি ও অন্যরকম। কেমন আমার পছন্দটাকে গুরুত্ব দেয়। অন্য কোনো মেয়ে হলে হয়তো এতটা গুরুত্ব দিত না। ওর কাছে আমার অনেক গুরুত্ব আছে বলেই হয়তো আমার সব রকম অত্যাচার সহ্য করছে। আমি তো বেলকনিতে শুয়েছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? আয়ান কিছুক্ষণ চুপ করে থেকে ভাবে। কাল রাতে আয়ান কিছু বলার আগেই রূপসা যখন ব্যালকনিতে চলে গিয়েছিল, তখন আয়ান বুঝতে পারে রূপসার হয়তো কিছু হয়েছে। না হলে প্রতিদিনের মতো তাকে জ্বালাতন করলো না কেন? আয়ান প্রথম ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাতে ঘুম ভেঙে গেলে উঠে একবার রূপসাকে দেখে আসবে ভাবে। আয়ান ধীরে ধীরে ব্যালকনির দরজাটা খুলে দেখে রূপসা ঠান্ডায় কাঁপছে। এখন তো এতটাও শীত না, তাহলে এভাবে কাঁপছো কেন? ঠিক আছো তো? আয়ান ছটপট করে রূপসার মাথার কাছে বসে রূপসার কপালে হাত দিয়েই চমকে ওঠে। এ তো অনেক জ্বর। এত জ্বর নিয়েও এভাবে শুয়ে আছে? আয়ান কিছু না ভেবে রূপসাকে কোলে তুলে রুমে নিয়ে আসে। তারপর বিছানায় আস্তে করে শুইয়ে দেয়। এই মুহূর্তে কোনো ডাক্তারকে ডাকাও সম্ভব না। কাল সকাল অবধি তো অপেক্ষা করতেই হবে। আয়ান ভাবে তার মাকে জানাবে, মা হয়তো চিন্তা করবে, তাই আর মাকেও ডাকেনি। নিজেই কিছুক্ষণ রূপসার মাথার কাছে বসে জলপট্টি দেয়। তারপর রূপসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ে আর বুঝতেই পারেনি। কি হলো, চুপ করে আছেন যে? আ- আমি নিয়ে এসেছিলাম। আয়ানের কথা শুনে রূপসার মুখে হাসি ফুটে ওঠে। চোখ দুটো ভিজে আসছে। তাহলে কি সত্যি আয়ানের মনে রূপসার জায়গা করে নিতে পেরেছে? তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো, আমি ডাক্তারকে ফোন করে বলে দিচ্ছি, উনি এসে দেখে যাবে তোমাকে। বাই দ্য ওয়ে, তুমি উঠতে পারবে তো? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, উঠে এসো। রূপসা ওঠার চেষ্টা করলেও অনেক কষ্ট হচ্ছে তার। জ্বরটা যে কমেনি, মাথাটাও ভার হয়ে আছে। কোনো রকমে খাটের কোণে ধরে ওঠার চেষ্টা করছে। আয়ান দেখেই বুঝতে পারছে এই মুহূর্তে রূপসার উঠে আসা সম্ভব হবে বলে মনে হয় না। আয়ান এগিয়ে আসে, রূপসাকে এসে ধরে দাঁড় করায়। আস্তে আস্তে ওয়াশরুমের কাছে নিয়ে যায়। আমি যেতে পারবো, আপনি যান। ওকে, তুমি আসো, আমি রুমেই আছি। ঠিক আছে। রূপসা ওয়াশরুমে চলে গেলে আয়ান খাটে বসে থাকে। কিছুক্ষণ পরেই রূপসা বের হয়ে আসে। আয়ান আবার রূপসাকে ধরে খাটে নিয়ে আসে। আয়ান রূপসার পিঠের দিকে একটা বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দেয়। তুমি একটু বসো, আমি আসছি। একদম উঠবে না, কেমন? রূপসা অবাক হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আয়ান দ্রুত নিচে নেমে আসে। আয়ানের মা টেবিলে খাবার সাজিয়ে রাখছে আর আমান বসে ফোন টিপছে। কে রে, রূপসা কোথায়? ও ওঠেনি? হ্যাঁ মা, উঠেছে। তাহলে ও আজ নিচে আসলো না যে? আসলে মা, ওর জ্বর এসেছে। কি বলছিস? কখন? তুই আমাকে আগে বলিসনি কেন? এই জন্যই তো আজ মেয়েটাকে দেখছি না। মা তুমি ব্যস্ত হও না, আমি রাতে ওর মাথায় জলপট্টি দিয়েছি। শুধু জলপট্টি দিলি তো সারবে না ভাইয়া। ডাক্তারকে ফোন করে দাঁড়াও। আমি ফোন করেছি, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তুমি ভাবির খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ, বলছি যে মা, ওর ব্রেকফাস্টটা রুমে নিয়ে যাই। আসলে ও ভালো করে উঠে দাঁড়াতেও পারছে না, তাই। আয়ান ভাবে তার মাকে সবটা বলে দিলেই ভালো হয়। আয়ানের মা আয়ানের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে। এ কি সেই আয়ান যে কিনা রূপসাকে সহ্যই করতে পারতো না? আয়ানের মা তাড়াতাড়ি করে রূপসার জন্য খাবার রেডি করে দেয়। এই নে, যা বাবা, মেয়েটা তো এখানে এসে খেতেও পারবে না। তার চেয়ে ভালো তুই ওকে রুমেই খাইয়ে দিয়ে আয়। আচ্ছা মা। আয়ান খাবারটা নিয়ে চলে যায়। খুশিতে আয়ানের মায়ের চোখ দিয়ে পানি চলে এসেছে। মা, আমার কি মনে হয় জানো? ভাবির প্রতি ভাইয়ের মায়া জন্মেছে। তুমি দেখো, ভাইয়ের ঠিকই ভাবিকে মেনে নেবে। হ্যাঁ বাবা, তাই যেন হয়। মেয়েটাকে যেন আর কষ্ট পেতে না হয়। আয়ান রুমে এসে দেখে রূপসা ঠিক আগের মতোই বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটার বসে থাকতে বোধহয় কষ্ট হচ্ছে। আয়ান খাবারটা নিয়ে রূপসার পাশে এসে বসে। নিজের হাতে রূপসার মুখের সামনে খাবারটা ধরে। নাও, খেয়ে নাও, ডাক্তার বোধহয় চলে আসছে। রূপসা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আয়ান তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। রূপসা হাসি মাখা মুখে খাবার নিয়ে নেয়। আয়ান রূপসাকে খাইয়ে দিয়ে পানি খাওয়ায়। তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে রূপসার মুখটা মুছিয়ে দেয়।
নাও এবার শুয়ে পড়ো, ডাক্তার আসুক। রূপসা বাধ্য মেয়ের মতো আয়ানের কথাই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রূপসার শ্বশুর শাশুড়ি আসে, সাথে আমানও আসে। তাদের দেখেই বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। এখন কেমন আছিস মা? ভালো মা। কোনো ঔষধ খাওনি, ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছো না, কি করে বলছো ভালো আছো? তুমি মিথ্যে বললেই বুঝি আমরা মেনে নিব? না বাবা, সত্যি এখন একটু ভালো আছি। আপনারা শুধু শুধু চিন্তা করছেন। ভাইয়া, ডাক্তার আসছে তো? হ্যাঁ, আসলে অনেক সকালেই তো ফোন দিয়েছিলাম, বোধহয় ঘুম থেকে ওঠেনি, এতক্ষণে চলে আসছে হয়তো। আয়ানের মা রূপসার মাথার কাছে বসে। রূপসা, তুমি এখন রেস্ট করো। আর হ্যাঁ, কিছু লাগলে আয়নকে বলো কিন্তু, কেমন? ঠিক আছে মা। কিছুক্ষণ পর ডাক্তার আসে, রূপসাকে দেখে কিছু ঔষধ লিখে যায়। আয়ান আমানকে পাঠায় ঔষধ আনতে, কারণ সে রূপসাকে একা ছেড়ে যেতে চাচ্ছে না। আয়ান এক গ্লাস গরম দুধ আনে। দুধের গ্লাসটা বিছানার পাশের টেবিলটাতে রাখতে রূপসাকে ডাকে। রূপসা, একটু ওঠো, কেন? দুধটা খেয়ে নিবে, ওঠো। রূপসা দুধের কথা শুনতেই কেমন বমি চলে আসে। বেচারির এই একটা মহা সমস্যা, দুধ খেতে পারে না। খাবে কি, দেখলেই তো দৌড়ের উপর থাকে। এখন তো খিদে নেই। না থাকলেও খেতে হবে, চুপচাপ ওঠো, চুপচাপ উঠে বসো ফার্স্ট। রূপসার এই মুহূর্তে কেঁদে দিতে ইচ্ছে করছে। এখন কি বলবে আয়ানকে, কি বলে ম্যানেজ করবে? সে তো কোনোভাবেই দুধ মুখে দিবে না। আমি দুধ খেতে পারি না, বমি আসে। রূপসার কথা শুনে আয়ান রেগে রূপসার দিকে তাকায়। এই মেয়ে, এমনিতেই এত দুর্বল হয়ে গেছো, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছো না, আবার বলছো বমি আসে। আয়ানের ধমকে রূপসা খানিকটা কেঁপে ওঠে, ভয়ে কেঁদেই দিয়েছে। কিন্তু আয়ান নাছোড় বান্দা, না খাইয়ে যাবে না। আয়ান এক প্রকার টেনে রূপসাকে শোয়া থেকে ওঠায়। তারপর রূপসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে দুধের গ্লাসটা রূপসার মুখের সামনে আনে। বমি আসে, প্লিজ জোর করবেন না। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব, খাও বলছি। রূপসা আয়ানের ধমকানিতে কিছুটা দুধ খেয়ে নেয়। করেছো বমি? রূপসা অসহায়ভাবে মাথা নাড়িয়ে না করে। বাকিটা শেষ করো, কুইক। রূপসা আয়ানের কথায় অনিচ্ছা সত্ত্বেও বাকি দুধটুকু খেয়ে নেয়। আয়ান আজ অফিসে যাওয়ার কথা থাকলেও যায়নি। সারাদিন রূপসার সাথে সাথেই থেকেছে, এক মুহূর্তের জন্য বাহিরে যায়নি। রাতে রূপসাকে সকলের মতোই আয়ান ঘরে খাবার এনে খাইয়ে দেয়। রূপসা বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। এখন এতটা খারাপ না লাগলেও এই অবস্থায় দাঁড়াতে কষ্ট হচ্ছে রূপসার। তাও কি আর করার, তাকে তো তার জায়গায় যেতেই হবে। রূপসা ধীরে ধীরে চাদরটা আর বালিশটা হাতে নেয়। আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রূপসা ব্যালকনির দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছ? ঘুম পাচ্ছে তাই। হ্যাঁ তো, রূপসা আয়ানের দিকে তাকায়। এই অবস্থায় তোমাকে বেলকনিতে থাকতে দেব, এতটাও অমানুষ না আমি। ও, শুধু মনুষ্যত্ববোধ দেখানোর জন্য এত কিছু? ভালোবাসা নেই? থাক, আপনার দয়া না করলেও চলবে, আমি বেলকনিতেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট শাট আপ রূপ, আর একটা কথা বললে তোমার অবস্থা আমি কি করি দেখতে পারবে। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো। রূপসা আয়ানের ডাকে চমকে যায়। এই প্রথম তাকে কেউ আদুরে ডাক দিল। আচমকায় আয়ানের মুখ থেকে বেরিয়ে আসে, রূপ, সরি, আই মিন রূপসা। রূপসা মুখে কিছু না বললেও আর আয়ান কিছু স্বীকার না করলেও আয়ানের মনে যে রূপসার প্রতি ভালোবাসা আছে তা বুঝতে বাকি নেই রূপসার। রূপসা মুচকি হেসে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আয়ান একটা বালিশ নিয়ে সোফায় চলে যায়। রূপসা মাথা তুলে দেখে আয়ান সোফায় শোয়ার ব্যবস্থা করছে। আপনি ওখানে কি করছেন? দেখতে পারছো না? আমি কি এতটাই মোটি যে পুরো বিছানা একা দখল করে ঘুমাবো? আপনি তো আমার পাশেই ঘুমাতে পারেন, তাই না? আমি বরং এক পাশে, একেবারে ওই পাশটাতে শুয়ে পড়ি। আয়ান কিছু বলতে গিয়েও বলে না। কিছুক্ষণ চুপ থেকে বালিশটা নিয়ে বিছানায় ফেলে সোজা হয়ে শুয়ে পড়ে। রূপসাও মুখে এক চিলতে হাসি নিয়ে চোখ বন্ধ করে। আয়ানের চোখে এখনো ঘুম নেই। রূপসাকে প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন সহ্য করতে পারছে। তাছাড়া আজও দুজন একসাথে। কখনো ভাবতে পারেনি রূপসার এত কাছাকাছি আসবে। কিভাবে রূপসাকে দূরে ঠেলে দেয়া যায় সে তো সর্বদা এই ভাবনাই থাকতো। হঠাৎ হাতে গরম কিছুর স্পর্শ পেয়ে আয়ানের ধ্যান ফেরে। পাশে তাকাতেই দেখে রূপসা আয়ানের হাত ধরে আছে। আমি কি আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমাতে পারি? তুমি ঘুমাওনি? না, আপনাকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা তো পারবো না। আপনি যা রাগী, তাই আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমাবো। আয়ান রূপসার কিছুটা কাছে এসে কপালে হাত রাখতেই বুঝতে পারে জ্বরের মাত্রাটা বেড়েছে। রাতে খাওয়ার পর তো ওষুধগুলো খাইয়েছিলাম, তাহলে
এখনও জ্বরটা কমেনি, বরং আরও বাড়ছে মনে হচ্ছে। আয়ানের কোনো উত্তর না পেয়ে রূপসা আয়ানের হাতটা নিজের কাছে নিয়ে চোখ বন্ধ করে। রূপ, তোমার জ্বরটা প্রচণ্ড বেড়েছে। তুমি একটু থাকো, আমি এখনই যাবো আর আসবো। কোথায় যাবেন আপনি? জল পড়তে নিয়ে আসি, তুমি থাকো। জ্বর না কমলে তো কষ্ট হবে, আর ঘুমও আসবে না। তাতে আপনার কি? আয়ান চুপ মেরে যায়। সত্যি তো, আমার কি? এত মায়া দেখানোরই বা কি আছে? ও চলে গেলেই তো আমি মুক্ত। তুমি থাকো, আমি আসছি এক্ষুনি। না, না মানে? এখন কোথাও যেতে হবে না, এমনি কমে যাবে জ্বর, আপনি থাকুন। 2 মিনিট লাগবে রে বাবা। জেদ কেন করছো বলো তো? আমি কিচ্ছু জানি না, এখন যেতে হবে না, ব্যাস বললাম না জ্বর এমনিতেই কমে যাবে। আয়ান কিছু না বলে রূপসাকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। রূপসাও আয়ানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আয়ান রূপসার মুখ দেখার চেষ্টা করে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। সকালে রূপসার ঘুম ভাঙলে চোখ মেলে তাকাতেই বেচারি চোখ বড় বড় হয়ে আসে। আয়ানের বুকে ঘুমিয়েছিল সে, ভাবতেই পারছে না। তারপর হঠাৎ রাতের কথা মনে পড়তেই হতাশ হয়ে যায়। দূর, কি ভেবেছিল আর কি হয়ে গেল। কাল রাতে তো সেই প্রথম আয়ানের হাত জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছিল। আয়ান নিজে থেকে তো আসেনি। মন খারাপ করে আস্তে আস্তে উঠে বসতেই আয়ানের ঘুম ভেঙে যায়। রূপসাকে উঠতে দেখে আয়ান শোয়া থেকে উঠে বসে। জ্বর কমেছে তোমার? হ্যাঁ, এখন কমেছে বোধ হয়, মাথাটাও ভার লাগছে না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে তোমার খাবার রেডি করছি, পরে আবার ওষুধ খেতে হবে। আমি নিচে গিয়ে খেতে পারবো, সমস্যা নেই কোনো। শিওর? হ্যাঁ। ওকে, তাহলে যাও, ফ্রেশ হয়ে আসো। আয়ানের মা রূপসার জন্য খাবার রেডি করে টেবিলে রাখে। এত বেলা হয়ে গেল, মেয়েটাকে খাওয়ানো হয়নি এখনো। ছেলেটার কথা যে কি বলবো, কোনো দায়িত্ববোধ নেই। কিছুক্ষণ পরই দেখে আয়ান আর রূপসা আসছে। আয়ান এক হাতে রূপসার হাত ধরে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। কিরে, ওকে নিয়ে নামতে গেলি কেন? ঘরেই তো খাওয়াতে পারতিস। ও নিজেই বললো সবার সাথে ব্রেকফাস্ট করবে, তো আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এখন কেমন আছিস রূপসা? ভালো মা। জ্বরটা কমেছে তো? হ্যাঁ। আয়ান রূপসাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও আরেকটা চেয়ার টেনে বসে পড়ে। মা, আমান আর বাবা কোথায়? আসছে বোধহয়, ডেকে আসছি কিছুক্ষণ আগে। কিছুক্ষণ পরই আয়ানের বাবা আসে। রূপসা, তোমার জ্বরটা কমেছে? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে বিকেলে আরেকবার বলবো নি এসে দেখে যেতে। হ্যাঁ তাই করো, আমিও ভাবছি। খাওয়া শেষ হলে আয়ান অফিসের জন্য রেডি হয়। কোথায় যাচ্ছেন? অফিস যেতে হবে আজ। ও। সাবধানে থেকো আর রেস্ট নিও, নয়তো জ্বর আবার আসতে পারে। ঠিক আছে, একটা কথা বলি। বলো। আপনি বাড়ি ফেরার সময় আমার জন্য আইসক্রিম বা চকলেট নিয়ে আসবেন প্লিজ। অবশ্য দুটো একসাথে হলেও সমস্যা নেই। আয়ান রূপসার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। এমন বাচ্চাদের মতো বায়না করছে, জ্বরে কি পাগল টাগল হয়ে গেল নাকি? ওকে ঠিক আছে। আয়ান চলে গেলে রূপসা কিছুক্ষণ তার শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটায়, তো কিছুক্ষণ টিভি দেখে। রাতে আয়ানের অফিসের কাজ শেষ করতে করতে লেট হয়ে গেছে। কাজের চাপে সারাদিনে বাড়িতে ফোনও দিতে পারেনি। কিরে, এত দেরি হলো? মা, আজ একটু ব্যস্ত ছিলাম বেশি, তাই। তোমরা খেয়েছো তো? আমি তো সেই সন্ধ্যার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। ওরা নিজেই বোধহয় খেয়ে নিয়েছে। খাবার তো রূপসা টেবিলে রেখেছিল। তোমার কি হলো? এমনি একটু মাথাটা ধরেছিল, এখন ঠিক আছি। রূপসা রান্না করেছে? হ্যাঁ, কাজের মহিলা আজ আসেনি, ফোনও দিতে পারিনি। আমি রূপসাকে অনেকবার বারণ করলাম রান্না করতে হবে না আজ, বাইরে থেকে অর্ডার করিয়ে নেব, শুনলো না। আচ্ছা তুমি খেয়ে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল। বিকালে খেয়েছিলাম, তাই আর ক্ষুধা নেই। তুই ফ্রেশ হয়ে আয়, আর রূপসাকেও নিয়ে আসিস, মেয়েটা বোধহয় খায়নি। আচ্ছা মা, তুমি ঘুমাও গিয়ে, আমরা খেয়ে নেব। এত রাত জাগলে হবে না, যাও তুমি। আচ্ছা, রূপসাকেও নিয়ে আসিস কিন্তু, ও বোধহয় খায়নি। আচ্ছা। আয়ানের মা রুমে চলে গেলে আয়ানও নিজের রুমে যায়। গিয়ে দেখে রূপসা খাটে হেলান দিয়ে বসে আছে। আয়ানকে এক পলক দেখে উঠে আসে। ফ্রেশ হয়ে নিন, ডিনার করবেন। তুমি খেয়েছো? রূপসা আয়ানের মুখের দিকে তাকায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে, টাইটাও ঠিক নেই, শার্টের ইনটাও কিছুটা এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। হ্যাঁ। মিথ্যে বলছো না তো? না।
মা যে বললো তুমি খাওনি। রূপসা আয়ানের কথা শুনে আর কিছু বলেনি, কারণ সে তো সত্যিই না খেয়ে আছে। কিন্তু তার শাশুড়ি জানলো কিভাবে? আশ্চর্য। আসলে খিদে ছিল না তাই। দেখো আমি মিথ্যা একদম দেখো আমি মিথ্যা একদম সহ্য করতে পারি না। সো নেক্সট টাইমে যেন আর কখনো তোমার মুখে মিথ্যা না শুনি। নেক্সট টাইমে তো আপনি আমাকেই আশা করেন না, আবার আমার সত্যি কথা। আয়ান রূপসার কথা শুনে মাথা নিচু করে আছে। এই মুহূর্তে তার নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। একটু বেশি ভাবছে এই মেয়েটাকে নিয়ে। কেন? কিসের জন্য? কোনো মানে নেই তো ওকে নিয়ে ভাবার। ও কথায় কথায় খোঁটা দিতে অলওয়েজ প্রস্তুত। আয়ানের চুপ থাকতে দেখে রূপসা বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। আয়ান কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। রূপসা নিচে গিয়ে আয়ানের খাবার রেডি করে। কিছুক্ষণ পর আয়ান এসে দেখে শুধু একটা প্লেটেই খাবার রেডি করা। তোমার প্লেট? খিদে নেই। রূপ। রূপসা আয়ানের ধমক শুনে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে আয়ানের জন্য একটা চেয়ার টেনে অপর একটা চেয়ারে নিজেও বসে পড়ে। বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। ওষুধ খেয়েছিলে? হ্যাঁ। ওকে, রাতেটা খেয়ে নিও। জ্বর আর আসেনি তো? না। আচ্ছা রুমে চলো। রূপসা আয়ানের সাথে রুমে এসে আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আয়ান বিষয়টা খেয়াল করে। কি করছো? না কিছু না, অসভ্য লোক। বেশি কিছু তো চেয়েছিলাম না, শুধু চকলেট আর আইসক্রিম। দুটো না পারলেও আইসক্রিম তো আনতেই পারতো অন্তত। এত কিপটুস। আয়ান খেয়াল করলো রূপসা কিছুটা রেগে আছে আর মনে মনে কিছু বলছে। আয়ান ভালো মতোই আন্দাজ করতে পারছে বিষয়টা। তুমি ওষুধগুলো খেয়ে শুয়ে থাকো, আমি আসছি। রূপসা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টার কাছাকাছি প্রায়। এত রাতে আবার কোথায় যাবে? তাও বেচারি আইসক্রিম আর চকলেটের শোকে এতটা গুরুত্ব দেয়নি, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আয়ান বেরিয়ে পড়ে। রূপসা ওষুধগুলো খেয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসছে না। বারবার মনে হচ্ছে এত রাতে আয়ান কোথায় গেল। রূপসা শোয়া থেকে উঠে বসে থাকে। কিছুক্ষণ পরই আয়ান চলে আসে। রূপসা আয়ানকে আসতে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে আয়ানের হাতে চকলেট আর আইসক্রিমগুলো দেখে। এক লাফে বিছানা ছেড়ে উঠে আয়নার কাছে যায়। আপনি মনে রেখেছেন? আমিও ভাবলাম আপনি হয়তো ভুলেই গেলেন। জানেন আমার কত কষ্ট হচ্ছিল। হোয়াট? আইসক্রিম আর চকলেটের জন্য তোমার কষ্ট হচ্ছিল? হ্যাঁ তো। তুমি পারো বটে। বাই দ্য ওয়ে, অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই বাড়ি ফেরার সময় মনে ছিল না। তখন তুমি রুমে এসে খোঁজাখুঁজি করছিলে দেখে মনে পড়লো। তুমি হয়তো তোমার চকলেট আইসক্রিম খুঁজে যাচ্ছ। ভেবেছিলাম কাল আনবো, কিন্তু তুমি মনে মনে যে গালি দিলে। রূপসা আয়নের কথা শুনে হাঁ হয়ে আয়নের দিকে তাকায়। আচ্ছা আপনি কি মনোবিজ্ঞানী? মানে? না আসলে আমি যে আপনাকে বকা দিচ্ছিলাম আপনি বুঝলেন কি করে? তার মানে তুমি সত্যি সত্যি আমাকে বকছিলে? না না, বেশি বকা দিইনি তো, শুধু কিপটুস বলেছিলাম। হোয়াট? কিপটুস? ওই যে কিপটে। তোমার কি মনে হয় আমি কিপটেমি করে আইসক্রিম আর চকলেট আনিনি? হ্যাঁ। না মানে না। কিপটে যখন বলেই দিলে তখন তোমার আর এইসব খেতে হবে না, টাফার। সরি তো, আর বলবো না। ফ্রিজে রেখে আসো, কাল খেও। এখন ঘুমাও। না আপনি ঘুমিয়ে পড়ুন, আমি খেয়ে ঘুমাবো। ওকে, অ্যাজ ইউ উইশ। বলেই শুয়ে পড়ে। বলছিলাম যে আমি কোথায় ঘুমাবো? আয়ান রূপসার কথা শুনে রূপসার দিকে ফিরে তাকায়। কেন? আমার কোলে ঘুমাবে? আসো, কোলে আসো। মানে? মানে বিছানায় আমার পাশেই ঘুমাবে, ড্যামেট। তো তখন কোলে বললেন যে? রূপ, চুপচাপ ঘুমাতে এসো। বেশি বকবক করবা, খবর আছে। কয়টার খবর? আয়ান রূপসার কথা শুনে রেগে শোয়া থেকে উঠে বসতেই রূপসা এক প্রকার দৌড়ে ব্যালকনিতে চলে যায়। আয়ান বিরক্তি হয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রূপসাও বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে। সকালে চোখ মেলে তাকাতেই রূপসার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। সকাল 11টা বাজে। এতক্ষণ পরে পরে ঘুমিয়েছিল। পাশ ফিরে তাকিয়ে আয়ানকেও দেখতে পায় না, হয়তো অফিসে চলে গেছে। রূপসা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে নামতেই দেখে আয়ানের মা। রূপসা, এখন কেমন আছিস? জ্বর আর আসেনি তো? না মা, ভালো আছে এখন। মা আমাকে উনি ডাকেনি, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজ। আমি আয়নকে বারণ করেছিলাম ডাকতে। তোর এমনিতেই শরীরটা ভালো না, ঘুমালে মাথাটাও হালকা হবে। এখন বস, খেয়ে নে। ব্রেকফাস্ট করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিতেই দেখে তার মায়ের মিসড কল। রূপসা ফোনটা ব্যাক করতেই ওপাশ থেকে রাইসা রিসিভ করে। হ্যালো আপু, হ্যাঁ রাইসা, কেমন আছিস? ভালো আছিস আপু? তুমি ভালো আছো?
হ্যাঁ ভালো, পড়াশোনা করছিস তো ঠিক মতো? হুম। আপু, মার সাথে কথা বলো আগে। তোমার সাথে কথা বলতে সে ভোর থেকে অপেক্ষা করছে। আমি বুঝিয়েছি আপু হয়তো ঘুম থেকে উঠেনি। এই কেমন কথা, উঠিনি কি আবার? তুই তো ফোন দিতে পারতি। আচ্ছা, এখন কথা বলো তো। রাইসা ফোনটা তার মায়ের কাছে দেয়। হ্যালো, মা কেমন আছো? ভালো আছি রে। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। বাবা কেমন আছে মা? তোর বাবাও ভালো আছে। রূপসা, তোর কোনো অসুবিধে হয় না তো ওই বাড়িতে? না মা, একদম না। হ্যাঁ মা, সবার সাথে মানিয়ে নিতে পেরেছিস, এটাই অনেক। ওনারা সবাই অনেক ভালো মা, আমাকে অনেক ভালোবাসে। আয়ানের সাথে রাগারাগি করিস না কখনো, ওর মনের মতো হয়ে চলতে চেষ্টা করিস। হ্যাঁ মা, আর শোনো মা, এখন থেকে তোমার যখন ইচ্ছে হবে সাথে সাথে ফোন দিবা, বুঝছো? যতই রাত হোক না কেন বা যতই ভোর হোক না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তুই সাবধানে থাকিস। শোন না, রাইসা বলছে তোর শ্বশুর বাড়িতে যাবে কয়েকদিন থাকতে। আমি এত করে বারণ করছি, শুনছেই না আমার কথা। তুই একটু ওকে বোঝা না। বারণ করছো কেন মা? আমারও তো একা একা থাকতে ভালো লাগে না। রাইসা আসলে তো দুজন আবারও একসাথে কয়েকটা দিন কাটাতে পারবো। তুমি রাজি হয়ে যাও না প্লিজ। আরে বোকা মেয়ে, আমার রাজি হওয়ার কি আছে? আমি তো ভাবছি আয়ান তোর শ্বশুর শাশুড়ি কি ভাববে তাই। মা তুমি ওনাদের চেনোই, ওনারা আরো খুব বেশি খুশি হবে রাইসা আসলে, তুমি দেখে নিও। আচ্ছা, এই নে রাইসার সাথে কথা বল। আপু, মাকে একটু বোঝাও না প্লিজ। তোর সাথে কয়েকদিন থাকবো, কোথাও ঘুরতে বের হব, আর মা যে রাজি হচ্ছে না। আরে তুই কোনো চিন্তা করিস না, মা রাজি হবে, আমি মাকে বলেছি। ওকে আপু, তোকে এতগুলা থ্যাংক ইউ। হয়েছে পাগলি মেয়ে, রাখছি এখন। ওকে আপু, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। রূপসা ফোনটা রেখে তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, হ্যাঁ আয়, ঘরে আয়। মা একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। মা আসলে আমার ছোট বোনটা আসতে চাইছে, আমার সাথে কয়েকটা দিন থাকতে চাইছে। তো ওকে নিয়ে আয়, আমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, না মা, তাও আপনাকে না জানিয়ে তো আনতে পারি না। শুধু মুখে মুখেই মা বলে ডাকিস তাই না? ভাবলি কি করে আমি মেয়েটাকে আসতে দিতে রাজি হব না? এখন বাদ দে এইসব। ওকে আনতে যাবে কে? তুই তো একা একা যেতে পারবি না। তাছাড়া তোর শরীরটাও ভালো না। এক কাজ কর, আয়ানকে ফোন দে, ওকে বল গিয়ে নিয়ে আসতে। ওকে মা, এক্ষুনি দিচ্ছি। রূপসা আয়নের নাম্বারে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে। হ্যাঁ বলো। আসলে একটা কথা ছিল। তো বলো। রাইসা বলছিল এখানে আসবে, ও তো একা আসতে পারবে না, আর আমিও গিয়ে নিয়ে আসতে পারবো না। তাই মা বলছিল আপনি যদি একটু কষ্ট করে নিয়ে আসতেন। কিছুক্ষণ আগে বললে না কেন? একটু পরে তো মিটিং আছে, কিছুক্ষণ আগে বললে ক্যান্সেল করে দিতাম। এখন তো সেটা সম্ভব না। তুমিও না সব কিছুতে লেট। আচ্ছা শোনো, আমান তো তোমাদের বাসায় চেনেই, ওকে পাঠাই? হ্যাঁ সেটাই ভালো হয়, আপনার কাজেরও সমস্যা হবে না। তাছাড়া ভাই তো ফ্রি আছে। ওকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, কি রে, কি বললো? আসলে মা ওনার মিটিং আছে আজ, তাই আমান ভাইয়াকে বলছিল। হ্যাঁ তাও ভালো হয়। আয়ান আমানকে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পর আমান ফোন রিসিভ করেনি। কিছুক্ষণ পর আমান নিজেই আয়ানকে ফোন দেয়। হ্যালো। ভাই সরি, আসলে ফোন সাইলেন্ট করা ছিল তো তাই ফোন তুলতে পারিনি। এখন হাতে নিয়ে দেখলাম তোমার ফোন। আচ্ছা শোন, তুই কোথায় এখন? আমি তো বাসার কাছেই, ফ্রেন্ডদের সাথে বসে আছি। কেন ভাইয়া? একটা কাজ করতে হবে তোকে, রূপসাদের বাড়ি যেতে হবে আজ একবার। কিন্তু কেন? আরে রাইসা আসছে, রূপসার ছোট বোন। এখন তো রূপসা যাওয়া পসিবল না, আর আমিও মিটিংয়ে আটকে গেছি, তাই তোকে বলতে হলো। বাই দ্য ওয়ে, অ্যাড্রেসটা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, মনে আছে। তাহলে তুই চলে যাস, ওকে? যেতে প্রবলেম হলে গাড়ি নিয়ে চলে যাস, ড্রাইভার চাচাকে আমি বলে রাখছি। ওকে ভাইয়া। ওকে রাখছি, বাই। আয়ান ফোন কেটে দিলে সাথে সাথেই আমান বাড়ি চলে আসে। রূপসা আমানকে দেখেই বলে, ভাই উনি তোমাকে বলেছে? উনিটাকে? আরে তোমার ভাই। এমন ভাবে উনি উনি করছো যেন তোমার কত বছর বড়। হ্যাঁ হ্যাঁ, বলেছে তোমার ওই গুন্ডি বোনকে নিয়ে আসতে। ওই দিন তো গিয়েছিলাম বলে কি খোটা টানে দিল। আজ না জানি কি বলে অপমান করে আল্লাহ মালুম।
আমার বোনটা মোটেও এমন না, বুঝলে? ওর মনটা অনেক ভালো, কিন্তু জেদি বেশি। নিশ্চয়ই তুমি ওকে খোঁচা দিয়েছো, তাই রেগে গিয়েছিল। তা তো একটু একটু নিতেই হবেই। হ্যাঁ, তোমার বোন বলে কথা, আমার ভিয়ান্সি। আচ্ছা হয়েছে, এবার যাও। যাচ্ছি, রেডি হয়ে আসছি। ওকে ওকে। আমান রেডি হয়ে রূপসাদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। রাইসা সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে, কিন্তু একটা কথা কিছুতেই তার মাথায় ঢুকছে না, তাকে নিয়ে যাবে কে? আপু না, আপু তো একা আসবে না, তাহলে হয়তো বাড়ির ড্রাইভারকে পাঠাবে। ধুর, যাকেই পাঠাক আমার দেখার বিষয় না, আমিও আপুর কাছে যেতে পারলেই হলো, ব্যাস। রাইসা বসে ওয়েট করছে, এমন সময় দরজায় কেউ বেল বাজায়। রাইসা, দেখ তো কে এসেছে। কে আবার হবে না মা, নিশ্চয় আপু ওদের ড্রাইভারকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে। আচ্ছা, আগে গিয়ে দেখবি তো নাকি? ওকে ওকে, যাচ্ছি। রাইসা পরিপাটি হয়ে গিয়ে দরজাটা খুলেই চমকে ওঠে। আপনি? তো অন্য কারো আসার কথা ছিল নাকি? আপনি আবার ফালতু কথা শুরু করে দিয়েছেন। ওই দিন আপনার জন্য আমার মায়ের কাছ থেকে কতগুলো বকা শুনতে হলো, আজও যদি শুনি আপনাকে তো আমি আমাকে আপনি কি গুলি করে দেব। আমান রাইসার কথা শুনে হো হো করে হেসে দেয়। গুলি করে তোমাকে এখান থেকে নিয়ে যাবে কে শুনি? এত কিছু জানি না, আর আমি কি আপনার সাথে যাব নাকি? ইয়েস ম্যাম, আপনাকে নিতেই আমি এসেছি। বাই দ্য ওয়ে, আপনি রেডি তো? তাহলে ঝটপট রেডি হয়ে নিন, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমি যাব না আপনার সাথে, ব্যাস। ওকে ফাইন, তাহলে আমি গেলাম, টাটা। রাইসা বেচারির রাগে দুঃখে কান্না আসছে। এত আশা করে আছে বোনের সাথে আড্ডা মারবে, দুজনে একসাথে ঘুরতে যাবে, শেষে কিনা সব শেষ হয়ে গেল, তাও এই ছেলেটার জন্য। উফ আপু, কি যে করি, দেশে আর মানুষ পেলে না ওনাকে ছাড়া। শুনুন। কি হলো? আপনি বসুন, আমি আসছি। আমান মুচকি হেসে ভেতরে এসে বসে। রূপসার মা আমানের জন্য কফি করে নিয়ে আসে। কিছুক্ষণ বসে কথা বলার পরই রাইসা আসে। আমি রেডি। আন্টি, আসি তাহলে। হ্যাঁ বাবা, সাবধানে যেও। আর রাইসা শোন, কোনো অশান্তি করিস না ওখানে গিয়ে। ওকে মা, বাবার খেয়াল রেখো আর সাবধানে থেকো। রাইসা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। আমান গাড়ির সামনে গিয়ে রাইসাকে ইশারা করে গাড়িতে উঠতে বলে, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। রাইসা পেছনের সিটে বসলে আমান রাগে গজগজ করে রাইসার দিকে তাকায়। আমাকে কি তোমার ড্রাইভার পেয়েছো? না তো, কেন? তাহলে ভাব দেখি পেছনের সিটে বসলে কেন? আমার ইচ্ছে তাই। তোমার ইচ্ছে তোমার ব্যাগে রাখো, আর সামনের সিটে এসে বসো, কুইক। এত কাহিনী করার কি আছে বলুন তো? আমান হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে রাইসার দিকে রাগী লুক নিয়ে তাকায়। রাইসা ভয়ে ভদ্র মেয়ের মতো সামনের সিটে এসে বসে। বাকি পথ আর কেউ কোনো কথা বলেনি। অবশ্য আমান দুই একবার বকবক করেছে, রাইসা শুধু ইশারায় হ্যাঁ হুম না এইসব উত্তর দিয়ে গেছে। বাসায় এসে রাইসা গাড়ি থেকে নেমে লাগেজটা হাতে নিতেই আমান বলে, আমি আছি কি করতে? রাইসা আমানের কথার কিছুই বুঝতে পারেনি, শুধু ভ্রুকুচকে আমানের দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। রূপসাকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আপনি কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো আপু? ভালো আছি। আমানের মাও রূপসার সাথেই বসা ছিল। রাইসা আমানের মার কাছে যায়। আন্টি কেমন আছে? ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো। আর এখন তো আরো ভালো থাকবো, আপুর সাথে কত আড্ডা দিতে পারবো। বুঝেছি, আমরা বুঝি পুরী হয়ে গেছি, তাই আমাদের সাথে আড্ডা দেওয়ার কথা বলিসনি, তাই না? এই মা, আন্টি তা কি করে হয় বলো, তুমি ছাড়া তো জমবেই না। রাইসা, কি করছিস? মা কি ভাববে বলতো? সরি আপু। কি হয়েছে রূপসা? আসলে মা, আপনি ওর কথা কিছু মনে করবেন না। ও না এমনই, সবাইকে জ্বালিয়ে মারে, আবার খুব সহজে আপনও করে নেয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো রাইসার সাথে আড্ডা দিতে চাই। আয়ানের মার কথায় রূপসা আর রাইসা দুজনে হেসে দেয়। রাইসা, ফ্রেশ হয়ে আয় তুই। ওকে আপু। রূপসা রাইসাকে নিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে রাইসা লাগেজটা খুঁজতে থাকে। আমার লাগেজ কই গেল? আরে আমান বোধহয় কোথাও রেখেছে, দাঁড়া আমি জিজ্ঞেস করে আসি। রূপসা আমানকে জিজ্ঞেস করতেই আমান বলে, পাশের গেস্ট রুমে রেখে আসছি, ও তো ওখানে থাকবে। হ্যাঁ ভালো করেছো, আমিই রাখতাম। হুম। রূপসা রাইসাকে নিয়ে গেস্ট রুমে দিয়ে আসে।
কিছু লাগলে ডাকিস কেমন? আমি পাশের রুমে আছি, তুই বরং বিশ্রাম কর, রাতে গল্প করতে পারবো, সমস্যা নেই। ওকে আপু। জার্নি করে আসায় অনেকটা ক্লান্ত লাগছে। দরজাটা চাপিয়ে বিছানায় গা এলিয়ে দেয় রাইসা। চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ। রাইসার রুমের পাশেই রুফসার রুম, তার সাথে আমানের। কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করে আমান ল্যাপটপটা বন্ধ করে রাখে। আমান টি শার্টটা গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়। উদ্দেশ্য এখন সে বন্ধুদের সাথে আড্ডা দিবে। রাইসার রুমের পাশ দিয়ে যেতেই খেয়াল করলো দরজাটা একটু ফাঁকা, হয়তো ভেতর থেকে লক করা নেই। তাই আমান ভাবলো একবার উকি দিয়ে দেখবে ওকে। না, কারো রুমে এভাবে উকি মারাটা নিতান্তই অভদ্রতা, কিন্তু মনকে কি আর মানানো যায়? ইচ্ছে তো করছে একটু দেখতে। আমান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজার ফাঁক দিয়ে উকি দিতেই যাবে, এমন সময় আবারও কিছু একটা ভেবে সরে আসে। না, কারো রুমে নক না করে যাওয়াটা ঠিক না। পরে না হয় এক সময় দেখে নেব রাগী কুইনকে। আমান বের হয়ে যায়। রাইসা সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠে। এতটুকু রাস্তা জার্নি করে এসেই এই দশা, আর যদি দূরের কোথাও যায় তাহলে হয়তো তাকে খুঁজেই পাওয়া যাবে না। রাইসা উঠে চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বের হয়। রুফসার রুমে আসে। আপু, তুই উঠে গেছিস? আয় বস, আমি বরং কফি বানিয়ে আনি তোর জন্য, কেমন? ওকে আপু। রুফসা কফি বানাতে চলে যায়, আর রাইসা ঘুরে ঘুরে রুফসার রুমটা দেখতে থাকে। তারপর ব্যালকনির দিকে যায়। বাহ, ব্যালকনিটা অনেক অসাধারণ। সাইডে কি সুন্দর ফুল গাছ লাগানো, কতটা পরিপাটি দেখাচ্ছে। কিছুক্ষণ পর রুফসা 2টা কফি নিয়ে আসে। রাইসা, কোথায় গেলি? রাইসা ব্যালকনি থেকে জবাব দেয়। তোমার ব্যালকনিতে। রুফসা মুচকি হেসে কফি 2টো নিয়ে ব্যালকনিতে যায়। একটা রাইসার হাতে দিয়ে অপরটা নিজের কাছে রাখে। দুজনে গল্প করতে করতে কফিটা শেষ করে। আপু, ভাইয়া কখন আসবে? ওনার তো কোনো ঠিক নেই, কাল তো 9টার দিকে আসছে, আজ না জানি কোন সময় আসে। আপু, আজ তুমি আমার সাথে থাকবে প্লিজ। আচ্ছা বাবা, থাকবো। ভাইয়া কিছু বলবে না তো? আরে ধুর, কি বলবে আবার?